বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকাম ট্যাক্স ট্রেনিং এ টু জেড এর পার্ট 13-এ আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ নাঈম আহমদ। আজকে আমরা বেতন খাতে আয়কর নির্ণয় নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন গত বেশ কয়েকটি পর্বে আমরা পার্সোনাল ইনকাম ট্যাক্স নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ ব্যক্তিগত আয়কর নির্ণয়ের ক্ষেত্রে যে সকল বিষয়াবলী রয়েছে সেগুলো আলোচনা করছিলাম, আর তার ধারাবাহিকতায় আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি নিয়ে আপনাদের আলোচনা করব, সেটা হচ্ছে বেতন খাতে ইনকাম। কারণ হচ্ছে অন্যান্য যে ইনকামগুলো আছে অলমোস্ট সব ইনকাম পার্সোনাল ফাইলে সরাসরি যুক্ত হয়ে যায় ব্যক্তির আয়ের ট্যাক্সেবল ইনকামের সাথে, কিন্তু বেতন খাতের জিনিসটি একটু পিকুলিয়ার এবং ব্যতিক্রম, কারণ এখানে স্যালারির মধ্যে কিছু অংশ থাকে হচ্ছে ট্যাক্সেবল আর কিছু অংশ থাকে ট্যাক্স ফ্রি। তো এই কোনটা ট্যাক্সেবল এবং কোনটা ট্যাক্স ফ্রি সেটা নির্ণয় করাই হচ্ছে মূল চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ জায়গা। তো আপনারা একটি ছক এখানে আছে, খেয়াল করুন। এই ছকের মধ্যে টোটাল জিনিসটি ফুটিয়ে তোলা হয়েছে। যদি আপনারা এই ছকটি মাথার মধ্যে নিতে পারেন কিংবা আয়ত্ত করতে পারেন, তাহলে সরকারি হোক কিংবা বেসরকারি হোক সকলের আয়কর নির্ণয়টা, স্যালারি খাতে আয়কর নির্ণয়টা খুব সহজ হয়ে যাবে। আপনারা চাইলে এই যে স্ক্রিনটি দেখছেন এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য পরবর্তীতে এটা মিলানো খুব সহজ হয়ে যাবে। তো দেখুন, প্রথমে রয়েছে আয়ের বিবরণ, অর্থাৎ কি কি ধরনের কোন কোন খাতে বেতন দেওয়া হয়ে থাকে। আপনারা জানেন যে যখন একজন মানুষকে 10,000 টাকা বা 15,000 টাকা বা 20,000 টাকা স্যালারি দেওয়া হয়, তার পুরোটা কিন্তু বেসিক স্যালারি থাকে না, সেটা 50% বা 70% একটা অংশ থাকে বেসিক বেতন, বেসিক স্যালারি। এর বাইরে কনভেন্স ভাতা কিংবা মেডিকেল ভাতা কিংবা অন্যান্য যে সুবিধাগুলো আছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা ইত্যাদি ইত্যাদি একটা ব্রেকআপ দিয়ে একটা স্যালারি স্টেটমেন্ট দেওয়া হয়। অর্থাৎ এটি কোনটা কোন টাকা, এর জন্য আপনাদের দুশ্চিন্তা করতে হবে না। কারণ হচ্ছে যখন কোনো ব্যক্তি কোথাও চাকরি করে সেখান থেকে বছর শেষে একটা স্যালারি স্টেটমেন্ট দিবে, এবং সেই স্যালারি স্টেটমেন্টে 12 মাসের একটা সামারি থাকে, যে সেখানে মূল বেতন কত টাকা দেওয়া হয়েছে, চিকিৎসা ভাতা বাবদ কত টাকা দেওয়া হয়েছে, এটা সেখানে উল্লেখ থাকে। তো সেই জায়গা থেকে আপনারা যদি সরকারি কর্মচারী কর্মকর্তা হয় তাহলে একভাবে হিসাব করবেন, আর যদি বেসরকারি হয় তাহলে এই ছকে যেগুলো আছে সেভাবে হিসাব করবেন। আর সংক্ষেপে বলে রাখা দরকার, সরকারিদের সুযোগ সুবিধা বেশি, অর্থাৎ ট্যাক্সের পরিমাণ, ট্যাক্স ফ্রি ইনকাম তাদের বেশি স্যালারির মধ্যে, আর বেসরকারিদের ক্ষেত্রে অলমোস্ট ম্যাক্সিমাম ইনকামই ট্যাক্সেবল। তো আমরা একটু এখন ছকটা যদি পড়ি, মূল বেতন, উৎসব ভাতা, বোনাস, এক্স গ্রেসিয়া, এটা যদি হয় সরকারির ক্ষেত্রে সম্পূর্ণরূপে ট্যাক্সযোগ্য, আর বেসরকারির ক্ষেত্রেও এটা সম্পূর্ণরূপে ট্যাক্সযোগ্য। অর্থাৎ এই 4টা ভাতার ক্ষেত্রে সরকারি বলেন বেসরকারি বলেন সবার জন্য পুরোপুরি ট্যাক্সেবল। এরপরে রয়েছে বিশেষ বেতন, পরিচালক ভাতা, ছুটি ভাতা, সম্মানী, পুরস্কার ফি, ওভারটাইম ভাতা, ছুটি নগদায়ন, মহার্ঘ ভাতা, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত চাঁদা। যদি এই খাতগুলোতে আপনাকে কোনো বেতন দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে সরকারির ক্ষেত্রে সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি, কিন্তু বেসরকারির ক্ষেত্রে পুরোটাই ট্যাক্সেবল। এরপর বাড়ি ভাড়া ভাতা, এটা যদি দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এটা পুরোপুরি ট্যাক্স ফ্রি, কিন্তু বেসরকারি হলে মূল বেতনের 50% অথবা মাসিক 25,000 টাকা, এ দুইয়ের মধ্যে যেটি কম সেটি ট্যাক্স ফ্রি হবে। অর্থাৎ মূল বেতন কোনটা, এই যে প্রথম সবার উপরেই দেখবেন স্যালারি স্টেটমেন্টে মূল বেতন উল্লেখ থাকে, সেটার 50%, অথবা মাসিক 25,000 টাকা, অর্থাৎ বাৎসরিক 25,000 টাকা করে হিসাব করলে সম্ভবত 3 লাখ টাকা হয়, সেই 3 লাখ টাকা, এই দুইটার মধ্যে যেটা কম সেটা হবে ট্যাক্স ফ্রি। এরপরে চিকিৎসা ভাতা, সরকারির ক্ষেত্রে পুরোপুরি ট্যাক্স ফ্রি, আর বেসরকারির ক্ষেত্রে মূল বেতনের 10% অথবা বার্ষিক 1,20,000 টাকা, প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে এটা যদিও 10 লক্ষ টাকা পর্যন্ত, এ দুটির মধ্যে যেটি কম হয় সেটি ট্যাক্স ফ্রি। হার্ট, কিডনি, চক্ষু, লিভার ও ক্যান্সার সার্জারি খাতের জন্য প্রাপ্ত অঙ্ক, অর্থাৎ নর্মালি চিকিৎসা ভাতা এখানে আছে, কিন্তু স্পেশালাইজড চিকিৎসা যেটা আপনার নর্মালি ঘটে না, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, যেখানে এটা এককালীন বড় অঙ্কের টাকা দিতে হয়, এই ধরনের টাকা যদি পেয়ে থাকে সেটাও সরকারির ক্ষেত্রে ট্যাক্স ফ্রি, কিন্তু বেসরকারির ক্ষেত্রে ট্যাক্স ফ্রি, তবে শেয়ার হোল্ডার পরিচালকগণ এই সুবিধা পাবেন না। যাতায়াত ভাতার ক্ষেত্রে সরকারি পুরোপুরি ট্যাক্স ফ্রি, তারা গাড়ির সুবিধাও পেয়ে থাকে, অর্থাৎ পাবলিক মানে
দেখবেন যে ম্যাক্সিমাম সরকারি অফিসে বাস বাস কিংবা মাইক্রো সার্ভিসের সুবিধা আছে। এরপরেও যাতায়াত ভাতা বাবদ তাদের যে টাকাটা দেওয়া হবে সেটাও ট্যাক্স ফ্রি। আর বেসরকারির ক্ষেত্রে 30,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। এর বেশি ধরেন আপনাকে 50,000 টাকা দেওয়া হয়েছে যাতায়াত কনভেন্স বিল, সেক্ষেত্রে 30,000 টাকা ট্যাক্স ফ্রি পাবেন আর 20,000 টাকা ট্যাক্সেবল হিসেবে যুক্ত হয়ে যাবে। স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে সরকারির ক্ষেত্রে পুরোপুরি ট্যাক্স ফ্রি, আর বেসরকারির ক্ষেত্রে মূল বেতনের 1/3 পর্যন্ত প্রাপ্ত সুদ, এখানে বেতন বলতে মূল বেতন এবং মহার্ঘ ভাতা বোঝাবে, অথবা সরকার কর্তৃক নির্ধারিত হারে 14.5% এ দুইয়ের মধ্যে যেটি কম হবে সে পরিমাণ ট্যাক্স ফ্রি। অর্থাৎ মূল বেতনের 1/3 অংশ পর্যন্ত পর্যাপ্ত সুদ আর হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত 14.5% এ দুইয়ের মধ্যে যেটি হবে কম হবে সেটা ট্যাক্স ফ্রি হবে। এরপরে আছে যানবাহন সুবিধার জন্য বিবেচিত আয়। যানবাহন সুবিধার জন্য বিবেচিত যে আয় সেটা সরকারির ক্ষেত্রে পুরোপুরি ট্যাক্স ফ্রি, আর যদি বেসরকারি হয় অর্থাৎ আপনাকে এখানে দেখবেন যে যাতায়াত ভাতা একটা দেয়া আছে, আর যানবাহন সুবিধা বলতে যাতায়াত না, সরাসরি আপনাকে যদি গাড়ি প্রোভাইড করা হয়, পার্সোনাল কার যদি দেওয়া হয় সরকারির ক্ষেত্রে সেটা হচ্ছে ট্যাক্স ফ্রি। ধরেন বিভিন্ন বড় সরকারি কর্মকর্তাদের যে গাড়ি দেওয়া হয় সেটার জন্য কোনো ট্যাক্স পরিশোধ করতে হয় না, কিন্তু বেসরকারির ক্ষেত্রে যদি করদাতা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট থেকে গাড়ি পান তাহলে মূল বেতনের 5% বা বার্ষিক 60,000 টাকা, এ দুটির মধ্যে যেটি বেশি সরাসরি ট্যাক্সেবল আয় হিসেবে গণ্য হবে। অর্থাৎ মূল বেতনের 5% অথবা বার্ষিক 60,000 টাকা, এই টাকা পর্যন্ত এই দুইটার মধ্যে যেটা বেশি সেটা হচ্ছে আপনি যেটা বেশি সেটা সরাসরি নিট করযোগ্য আয় হিসেবে যুক্ত হয়ে যাবে। তো নর্মালি যেটা দেখা যায় যে দুটির মধ্যে যেটি কম সেটার সুযোগ পাওয়া যায়, এখানে বলতে গেলে কিছুটা ব্যতিক্রম, দুইয়ের মধ্যে যেটা বেশি, কিন্তু এখানে খেয়াল করবেন বেশিটা কিন্তু সরাসরি করযোগ্য আয় হিসেবে যুক্ত হবে, ঠিক আছে, করমুক্ত না, এর কারণে সেই হিসাবে ঠিক আছে, এটা বেশিটা ঠিক আছে। এরপরে রয়েছে বিনামূল্যে বা হ্রাসকৃত ভাড়ায় প্রাপ্ত সরকারের জন্য বিবেচিত আয়। হ্রাসকৃত ভাড়ায় যদি কোনো বাসস্থান পেয়ে থাকেন অর্থাৎ সরকারি কোয়ার্টার এটার ক্ষেত্রে অনেকটা তুলনা করা যায়, যদি সরকারি কোয়ার্টার পেয়ে থাকেন সেটি সরকারির ক্ষেত্রে পুরোপুরি ট্যাক্স ফ্রি। আর এই ধরনের কোয়ার্টার যদি বেসরকারির ক্ষেত্রে হয়, যদি করদাতা নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত বিনা ভাড়ায় সজ্জিত বা অসজ্জিত বাসস্থানে বাস করেন তাহলে সাধারণভাবে মূল বেতনের 25% করযোগ্য আয় হিসাবে গণ্য হবে। আচ্ছা, আর খ নম্বরে যেটা উল্লেখ আছে, যদি করদাতা নিয়োগকর্তা কর্তৃক হ্রাসকৃত ভাড়ায় সজ্জিত বা অসজ্জিত বাসস্থান প্রাপ্ত হন সেক্ষেত্রে সাধারণভাবে মূল বেতনের 25% হতে প্রকৃত পরিশোধিত বা ভাড়া বাদ দিয়ে পার্থক্য থাকে সেটা করযোগ্য আয় হিসেবে গণ্য হবে। দুই জিনিস খেয়াল করেন, একটা হচ্ছে বিনা ভাড়ায়, অর্থাৎ যদি তাকে কোনো ভাড়াই না দিতে হয়, বেসরকারি যে অফিস আছে সেই অফিস থেকেই আপনাকে থাকার জায়গা প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে সাধারণ বেতনের 25% করযোগ্য আয় হিসেবে গণ্য হবে। অর্থাৎ আপনার যে বেসিক স্যালারি আছে তার 25% এখানে ট্যাক্সেবল ইনকাম ধরে দেওয়া হবে। আর যদি হ্রাসকৃত ভাড়ায় সজ্জিত বা অসজ্জিত পান, অর্থাৎ এটা হ্রাসকৃত, অর্থাৎ আপনার অত্র অঞ্চলে 10,000 টাকা ফ্ল্যাট ভাড়া, কিন্তু আপনাকে সেই সাইজের বা সেই পরিমাণ জায়গার একটা অ্যাকোমোডেশন দেওয়া হচ্ছে মাত্র 2,000 টাকা, এরকম যদি হয় তাহলে মূল বেতনের 25% হতে প্রকৃত পরিশোধিত ভাড়া বাদ দিয়ে, অর্থাৎ ধরেন উক্ত এলাকায় 10,000 টাকা ভাড়া ছিল, আপনাকে দেওয়া হয়েছে 2,000 টাকা, এরকম যদি হয় তাহলে 10,000 টাকা আর হচ্ছে আপনার মূল বেতনের 25%, এটার মধ্যে যে পার্থক্যটা পাওয়া যাবে সেটা করযোগ্য অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম হিসেবে গণ্য হবে। অন্যান্য সুবিধা, যদি সরকারি কর্মচারীদের আরও কোনো সুবিধা দেওয়া হয়, অর্থনৈতিক সুবিধা, সেটা ট্যাক্স ফ্রি হবে, কিন্তু বেসরকারির ক্ষেত্রে নিয়োগকর্তা কর্তৃক অর্থাৎ কোম্পানি কর্তৃক প্রদত্ত বাসস্থানে দারোয়ান, মালি, বাবুর্চি কিংবা অন্য কোনো সুবিধা পেয়ে থাকলে তবে প্রাপ্ত সুবিধার সমপরিমাণ আর্থিক মূল্য করযোগ্য আয় হিসেবে দেখাতে হবে। অর্থাৎ তার একটা আপনি আর্থিক মূল্য নির্ধারণ করবেন এবং সেটা আপনার ট্যাক্সেবল ইনকাম হিসেবে ট্রিট হবে। সরকারি বা অনুমোদিত গ্র্যাচুইটি যদি হয় সেটা সরকারি ক্ষেত্রে ট্যাক্স ফ্রি, কিন্তু বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে 2,50,00,000 টাকার অতিরিক্ত অংশ ট্যাক্সেবল হিসেবে গণ্য হবে। ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড যদি এটা থাকে
ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড যদিও সকল কোম্পানিতে থাকে না, ভালো কোম্পানিগুলোতে অথবা যেখানে কমপ্লায়েন্স আছে সেখানে থাকে, সেটা সরকারির ক্ষেত্রে ট্যাক্স ফ্রি, কিন্তু বেসরকারির ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন 2006-এর আওতায় প্রতিষ্ঠিত ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড থেকে প্রাপ্ত ব্যক্তি কর্তৃক 50,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি থাকবে, আর বাকি টাকাটা ট্যাক্সেবল হবে। তো এখানে অনেক জিনিস আছে যেগুলো আপনাদের সাথে একেবারেই অপরিচিত, কিন্তু আমি কয়েকটা পয়েন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন মূল বেতন, বেসিক স্যালারি, এটা সবার থাকবে। উৎসব ভাতা এটা থাকবে আপনার, যেমন ঈদ উৎসব আছে, তো এটা 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 আপনার দুইটি ঈদ উৎসবের যে ভাতা অ্যাটলিস্ট এটা সবাই পেয়ে থাকে, অনেক ক্ষেত্রে বোনাস পেয়ে থাকে, তো এটি মাথায় রাখবেন। এর বাইরে বাড়ি ভাড়া ভাতা এটা দেওয়া হয়, চিকিৎসা ভাতা এটা দেওয়া হয়, যাতায়াত ভাতা এটা দেওয়া হয়, এগুলো হচ্ছে বেসিক। আর প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও কাটা হয়, যে এই যে যেটা আছে স্বীকৃত ভবিষ্যৎ তহবিল এইটি। তো এই কয়েকটি পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, অন্যান্যগুলো খুব একটা থাকে না, কিংবা সরকারের ক্ষেত্রে থাকে, অথবা খুব বেশি কমপ্লায়েন্স মেনটেন করলে সেই কোম্পানিগুলোতে অন্যান্য যে পয়েন্টগুলো আছে সেটি থাকে। তো এবার আমরা একটু প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখি, আসলে যখন আপনি রিটার্নটা তৈরি করেন, রিটার্নে এই জিনিসগুলো কিভাবে উল্লেখ থাকে। এই ছকটি আমি আসলে প্র্যাকটিক্যালি একজনের পার্সোনাল ইনকাম ট্যাক্স থেকেই স্ন্যাপশট নিয়ে এখানে বসিয়ে দিয়েছি। তো দেখেন আপনার এইখানে যে বেসিক স্যালারি, স্পেশাল পে, অ্যারিয়াল বি, এগুলো উল্লেখ থাকবে। তো এই উল্লেখ থাকলে আপনার স্যালারি স্টেটমেন্টে কোনটা কোনটা আছে সেটি দেখে দেখে এখানে উঠাবেন, সবগুলো থাকবে না। যেমন এই ব্যক্তির বেসিক পে অর্থাৎ বেসিক স্যালারি হচ্ছে, ওখানে উল্লেখ আছে 4,41,000। তো বেসিক স্যালারির ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, এখানে দেখেন বেসিক স্যালারি অর্থাৎ মূল বেতন পুরোটাই ট্যাক্সেবল, এবং এটা বেসরকারি ব্যক্তির একটা ট্যাক্স ফাইল, তো পুরো অংশটাই ট্যাক্সেবল, করযোগ্য, যার কারণে ওনার পুরো টাকাটাই ট্যাক্সেবল এখানে যুক্ত হয়ে গেছে। এরপরে ওনার রয়েছে হাউস রেন্ট অ্যালাউন্স অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা, সেখানে দেখেন আছে 2,20,500 টাকা। এখন ট্যাক্স এক্সাম্পটেড, টোটালটাই ট্যাক্স এক্সাম্পটেড। এবার আমরা দেখে আসি বাড়ি ভাড়া ভাতার নিয়মটা কি। মূল বেতনের 50% অথবা মাসিক 25,000 অর্থাৎ বার্ষিক 30,000 টাকা, এই দুটির মধ্যে যেটি কম হবে। তো তো এই ব্যক্তির মূল বেতন হচ্ছে 4,41,000, এটার অর্ধেক করলে হয় 2,20,500, অর্থাৎ বরাবর ওনার একেবারে বরাবর 50% আছে। আর আরেকটা অংশ হচ্ছে বার্ষিক 3 লাখ টাকা, দুইটার মধ্যে যেটি কম, তার মানে 2,20,500 টাকা, এটাই ওনার কম, অর্থাৎ এই পুরোটাই ওনার ট্যাক্স ফ্রি ইনকাম। এরপরে রয়েছে মেডিকেল অ্যালাওয়েন্স, এটা দেওয়া আছে 29,400। তো 29,400 চিকিৎসা ভাতার ক্ষেত্রে দেখেন মূল বেতনের 10% অথবা বার্ষিক 1,20,000 টাকা, এর মধ্যে যেটা কম। তো ওনার মূল বেতন 4,41,000, এটার যদি আপনার 10%-এ আসেন তাহলে সেটাও হয় প্রায় 44,000 টাকা, সম্ভবত, হ্যাঁ 44,000 টাকার মতো আসবে, কিন্তু উনি মেডিকেল অ্যালাওয়েন্স পেয়েছে 29,400 টাকা। আর বার্ষিক হচ্ছে বার্ষিক দেখেন 1,20,000 টাকা, অর্থাৎ দুটি যে সীমা আছে, দুটি সীমার থেকেই জিনিসটা কম আছে, তার মানে টোটাল জিনিসটাই ট্যাক্স এক্সাম্পটেড অর্থাৎ ট্যাক্স ফ্রি ইনকাম। এরপরে দেখেন কনভেন্স অ্যালাউন্স 44,100 টাকা। তো আমরা যদি এখানে দেখি যাতায়াত ভাতা হচ্ছে 30,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, তার মানে এই 41,100 টাকার 30,000 টাকা উনি ট্যাক্স ফ্রি ইনকাম, আর বাকি 14,100 টাকা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা কিভাবে ফাংশন করছে। ওনার এইগুলো ইনকাম, আর কোনো খাতে ইনকাম নেই, যদি অন্য কোনো খাতে ইনকাম থাকে তাহলে আপনারা এইগুলো এখানে দিবেন। এবার দেখেন ওনার টোটাল স্যালারি 12 মাসের স্যালারি হচ্ছে 7,35,000 টাকা, এর মধ্যে ট্যাক্সেবল ইনকাম ট্যাক্স ফ্রি ইনকাম 2,79,900 টাকা, আর ট্যাক্সেবল ইনকাম 4,55,100 টাকা, অর্থাৎ এই টাকার উপরে ওনার ট্যাক্স নির্ধারিত হবে। আপনারা স্ল্যাবে ফেলে এই টাকাটাকে আপনারা ট্যাক্স বের করবেন, আর এই টাকাটা ওনার ওই আয়করের আওতা মুক্ত থাকবে। এভাবে বেসিক্যালি স্যালারির উপরে যে ট্যাক্সের হিসাবটা এভাবে করা হয়। তো এটাই ছিল আজকের আলোচনার বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্টস বক্সে কিংবা ইমেইলে জানতে চেয়ে কোশ্চেন করতে পারেন।
তো আশা করি আপনারা ভিডিওগুলো এনজয় করছেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।